রানী এলিজাবেথের কাহিনীগুলো কি পড়েছেন? রানী এলিজাবেথের কি হয়েছিল? হ্যাঁ, এলিজাবেথের এজ পড়েছি, রেগেসা না। Like I said, আমি বলছিলাম যে ওল্ড ইংলিশ, মিডল ইংলিশ না, আমি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার পড়াবো। দেন আই উইল স্টার্ট ইংলিশ হিস্ট্রিটা জানা জরুরি। অলরেডি আমরা দেখেছি যে সভ্যতার অনেক মানে সিভিলাইজেশনের অনেক কিছু ইংরেজরা করে গিয়েছে, যেমন ম্যাগনা কার্টা অ্যাক্ট হয়েছে, তারপর ক্রুসেড হয়েছে, তারপর ব্যাবিলন কনস্ট্যান্টাইনের যে কনসেপ্টটা ওটা ইয়ার হয়েছে। আচ্ছা, সবাই সেটার মতো কথা বলছে, একটু একটু এদিকে কনসেন্ট্রেশন করেন। দেন খুব ফ্যান না, আরো ইয়া লাগবে। আমি কেন বলবো ও সরম হয়ে গেছিল তারপরে আবার ওই যে পড়লো আবার ইসরায়েলের এই সেই তুই নামলি না মোজো নাকি পায় নাই সমস্যা নাই, খুব খান দিয়া কিছু না, প্রত্যেকটা জিনিসই খারাপ হোক বা মজো বা আইডিয়া আছে এমনি কতখানি চিনি থাকে না। আমি একটা ইয়া দিই 250 মিলি, সবচেয়ে ছোট যে কুপটা আছে শুধু বেশি না, মাত্র 6 চামচ চিনি। ওইখানে 6 চামচ চিনি প্লাস কোকের অবস্থা খারাপ রাখি, ডায়েট কোক আরো খারাপ, ওটা কি যদি অন্যান্য জিনিস কোক মিষ্টি লাগে না, আপনার কার্বনেটেড বেভারেজ, যেই ইয়াটা ড্রাই আইস দেওয়া হয়, বুঝছেন? শুনেন মেকানিজম বুঝছেন, ড্রাই আইস দেওয়া হয় ঝাঁজের জন্য মিষ্টিটা কম লাগে, যে ঝাঁজটা দেয়। আর এখন তো ঝাঁজও নেই, আগেকার দিনে তাও ঝাঁজ ছিল, এখন ঝাঁজটাও নেই। বিরক্ত লাগে ওরা জিনিসটা, কারণ দেশীয়ভাবে উৎপাদিত হয়, মানে ইয়াগুলো। ও আচ্ছা, আরেকটা ইয়া জিনিস বললাম, 6 চামচ চিনি থাকে, ওকে? তো এক লোককে খালি পেটে নর্মাল, তার কোনো সুগার টুগার নাই, চা খালি পেটে আসছে 4 বা 5টা করে, তাহলে কোক খাবে। তারপরে ওখানে হিস্ট্রি আসবে 1453 সালে, যদিও শুরু হয়েছিল রেনেসাঁটা, মানে এই রেনেসাঁর প্রভাবটা আমরা 1500 পরে ইংল্যান্ডে আমরা পাওয়া যায়। আর এই কারণেই যে রেনেসাঁ পিরিয়ডটাকে বিভিন্ন 16th সেঞ্চুরি অ্যান্ড রেস্টোরেশনের পর্যন্ত চলে গেছে। আচ্ছা, রেনেসাঁ পিরিয়ডটার সময় হলো 1500 থেকে 1660, এটা আজকে পড়বো, খুবই ইম্পর্টেন্ট এই যুগটা। এটা 4টা ভাগ আছে: এলিজাবেথান পিরিয়ড, জ্যাকোবিয়ান পিরিয়ড, ক্যারোলাইন পিরিয়ড আর কমনওয়েলথ পিরিয়ড। কমনওয়েলথ পিরিয়ড অত উল্লেখযোগ্য না, কিন্তু প্রথম থেকে বেশি উল্লেখযোগ্য। রানী এলিজাবেথকে নিয়ে প্রথম এলিজাবেথান এজ, এই এজটাকে কি বলা হয়? এটা একটা নাম আছে, গোল্ডেন এজ, কারণ সবচেয়ে স্বর্ণযুগ বলা হয়। ইংলিশ ন্যাশনালিজম, জাতীয়তাবাদ প্লাস সাহিত্য সব দিকে স্বর্ণযুগ ছিল। কিভাবে? রানী এলিজাবেথ যখন আসছেন তখন ওই সময় আসলে ক্ষমতার লড়াই তাদের মধ্যে ছিল, বলেন তো? রাজতন্ত্র এবং ধর্মগুরু তাদের মধ্যে। ধর্মগুরু কারা ছিল? পোপেরা কারা? যারা ইতালির ভ্যাটিকান থেকে, রোমের ভ্যাটিকান থেকে ওই ধর্ম পরিচালনা করতো এবং ইংল্যান্ডের রাজা বাচ্চাদের উপরে ছড়িয়ে দিত যে আমাদের পাওয়ার বেশি, তোমরা আমাদের শিষ্য আর কি, কিন্তু মোনার্কি সেটাকে আরো মানবে। তো তখন রানী কুইন এলিজাবেথ I প্রথম উনি আসার আগ পর্যন্ত রাজা ছিলেন হলো হেনরি VIII। ওনার ওয়াইফের নাম ছিল ক্যাথরিন। ক্যাথরিনকে ছাড়াও তার হয় না যে ভালোবাসা ছিল, তো মহিলার নাম ছিল অ্যান বোলিন, তাকে বিয়ে করবে। এই বিয়েতে বাধা দিয়েছে পোপ। বরাবরই রাজা বাদশা এবং পোপের মধ্যে একটা ইয়া হয়নি। ফলশ্রুতিতে দুটো গ্রুপ হলো, রাজার পক্ষের গ্রুপটা ছিল প্রোটেস্ট্যান্ট আর পোপেদের পক্ষের গ্রুপটা ছিল ক্যাথলিক। ক্যাথলিক মানে কি? যারা একদম ফান্ডামেন্টালিস্ট, একদম ধর্মীয় বা কট্টর খ্রিস্টান যারা। তো এটা এই সমস্যাটার সমাধানের জন্য যেটা হলো, এই হেনরি VIII পরে ক্ষমতা আসলো রানী এলিজাবেথ I। উনি করলেন কি, নতুন এক ধরনের সিস্টেম করলেন যে ইংল্যান্ড থেকেই
পোপেরা মানে এই ধর্মকর্ম করে দেয়। এই সিস্টেমটার নাম দেওয়া হলো অ্যাংলিকানিজম। তো এই ইয়াটার এই কনসেপ্টের আন্ডারে যারা ছিল তাদেরকে বলা হলো অ্যাংলিকানস বলা হলো। আর কি কি হলো, এটা গেল একটা মানে সামাজিক একটা স্টেবিলিটি, সোশ্যাল একটা স্টেবিলিটি আনলেন উনি পুরো রাষ্ট্রে। আর কি হলো, জিওগ্রাফিক্যাল এবং অ্যাস্ট্রোনমিক্যাল কিছু ডিসকভারি ছিল, সেগুলোর জন্য আরও ইংল্যান্ড ফুলে ফেপে সমৃদ্ধির দিকে যেতে থাকলো। আর ওই সময় আস্তে আস্তে কলোনির যে সূচনাটা কুইন এলিজাবেথের সময় থেকে কিন্তু এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এটা বিভিন্ন জায়গায় ওদের কলোনি গড়ে উঠলো, এমনকি আমেরিকাতেও ছাড়ে, ওখানে সারা পৃথিবীতে ওদের কলোনি আর রেনেসার যে স্পিরিটটা ছিল সেটা আস্তে আস্তে ইংল্যান্ডে ছড়িয়ে গেল। সোশ্যাল লাইফ অফ ইংল্যান্ড মার্ক উইথ স্ট্রং ন্যাশনাল স্পিরিট, মানুষের মধ্যে সাম্য ঐক্য গড়ে উঠলো, হিউম্যানিজম মানবিকতা, লিবারেল যে রিলিজিয়াস ভিউজ, যেহেতু ধর্মর যে একটা স্টেবিলিটি আসলো, তো সাথে সাথে যেটা হয় মানুষ সেকুলারিজমের দিকে যায়, সেটা আবার ভালো। ধর্ম থেকে সরে যাওয়াটা নট গুড ফর হিউম্যান বিং। সায়েন্টিফিক কিউরিয়াসিটি, বৈজ্ঞানিক যেহেতু আবিষ্কার, মানুষের আগ্রহ বাড়লো। আর ইন্টেলেকচুয়াল প্রোগ্রেস, বুদ্ধিজীবীদের মানে ইয়েটা বাড়লো আনাগোনা, এবং আনলিমিটেড এনথুসিয়াজম, সমাজে উৎসাহ উদ্দীপনা বেড়ে গেল। এই সময়টা মেজর সাহিত্যিক ছিল টমাস মুরের উল্লেখযোগ্য সাহিত্য ইউটোপিয়া। ইউটোপিয়া হলো একটা হেভেনলি একটা প্লেস, যেটা মানুষ কল্পনা করে। নর্মালি হেভেনে কি থাকে, কোনো দুঃখ কষ্ট থাকে না, অনলি পিস হ্যাপিনেস, এরকম ইউটোপিয়া একটা কাল্পনিক ইউটোপিয়া। এই কাহিনী ছিল। নৌটনান্স স্যাকভিল এই সময় লিখেছিলেন গর্বাজু, প্রথম ইংলিশ ট্র্যাজেডি বলা হয় গর্বাজু এই নাটকটাকে। এডমন্ড স্পেন্সার পোয়েটার, তাকে কবিতারও কবি বলা হয়। তার উল্লেখযোগ্য সাহিত্যকর্ম হলো ফেরি কুইন। ফেরি কুইন কখনো নাম শুনেছেন? কখন পড়বেন সামনে। ফেরি কুইন হলো এটা কি 17th and 18th সেঞ্চুরি লিটারেচারের নিও ক্লাসিক্যাল এজের ইয়াকে পড়বেন। নিকোলাস উডাল আছে, ফিলিপ সিডনি আছে। লিটারারি ক্রিটিসিজম হচ্ছে, আপনারা সামনে পড়বেন লিটারারি ক্রিটিসিজমে, তখন ইয়া করবেন। ওই সময় লিটারারি ক্রিটিসিজম লেখা শুরু করবে, যে যারা কবিতা নাটক লিখছে তাদের উপরও ক্রিটিসিজম মানুষ ইয়া করলো, যে এরকম এরকম এখানে এই ভুল আছে, এই ইয়ে আছে। এমনকি শেক্সপিয়ারকেও মানুষ আজাইরা কবি এরকম বলেছে। যেমন হুমায়ুন আহমেদ বেঁচে থাকা অবস্থাতেও, উনি মারা যাওয়ার পরও ইয়ে আছে, তারপর হুমায়ুন আহমেদ উনি চলে যাওয়ার পরও আমার যুগে আমরা পড়েছি হুমায়ুন আহমেদ, আশেপাশে কলকাতার সাহিত্যও পড়েছি। বাট এখন পর্যন্ত আমাদের যুগের সময়কারও কত 1 দশক পার হয়ে গেছে আমাদের তারুণ্যের, 1 থেকে 1.5 দশক, কিন্তু এখন হয় যে আপনারা এই আপনাদের জেনারেশনটা আপনারা এখনো হুমায়ুন আহমেদ পড়ছেন। সো উনি মারা গেলে ওনার আবেদন ফুটিয়ে যায়। সো এরকম ওনারা বেঁচে থাকবেন। ফিলিসিটি গেল, উনি অ্যাপোলজি অফ পোয়েট্রি লিখেছিলেন, ক্রিটিসিজমের সূত্রপাত ওনার হাত থেকে। আর কিছু কবি সাহিত্যিক ছিলেন যারা অক্সফোর্ড এবং কেমব্রিজ থেকে উঠে আসা অনেক মেরিটোরিয়াস তারা সাহিত্যিক। হ্যাঁ, তাদের মধ্যে ছিল হলো ক্রিস্টোফার মার্লো, টমাস কিং, ন্যাশ, গ্রিন, লিলি, লজ আর পি, এরা ছিল এই গ্রুপে। তো তাদের একটা নাম ছিল, তারা লেখালেখি করতেন, তাদের মধ্যে একটা সংঘ ছিল, তার নাম ছিল ইউনিভার্সিটি উইটস। মানে ইউনিভার্সিটি উইটস মানে হিউমার, বাট এখানে এটা বোঝাচ্ছে যে ওরা অনেক মেরিটোরিয়াস ছিলেন। অক্সফোর্ড কেমব্রিজে তো যেন তেন পড়বে না, তারা খুবই সাহিত্য চর্চা করেছেন। আর আর্চিল হলো এই সময় ফ্রান্সিস বেকনের এসে আছে। এসেতে বিভিন্ন ধরনের ইয়া লিখেছেন, যে কীভাবে কী করতে হবে না করতে হবে। আর ছিলেন ক্রিস্টোফার মার্লো। আপনাদের কি মার্লোর কোনো টেক্সট আছে? এবার ক্রিস্টোফার মার্লো ডক্টর ফস্টাসের সম্পর্কে বলেছিলাম, যে ডক্টর ফস্টাসের সব ধরনের জ্ঞানের আইডিয়া ছিল, শুধু সে জাদুবিদ্যার জন্য সে পরে শয়তানের সাথে একটা চুক্তি করে 24 বছরে। তো এই জিনিসগুলো, এই 11 গুলো অজানাকে জানার আগ্রহ, অনেক ধন সম্পদের আগ্রহ, তারপর সৌন্দর্যের প্রতি আকর্ষণ, যেমন হেলেনের প্রতি তার একটা ইয়া ছিল। তো এই জিনিসগুলো সবই কিন্তু রেনেসার এলিমেন্ট, যেটা ক্রিস্টোফার মার্লো পারফেক্ট এক্সাম্পল অফ রেনেসার এলিমেন্ট, সেটা হচ্ছে ডক্টর ফস্টাস। কৃষাণার বোধহয় পড়া আপনাদের, হ্যাঁ আচ্ছা, এটা গেল। আর আছে হলো এই সময় উইলিয়াম শেক্সপিয়ার এই যুগে প্লাসের পরের একটা যে এরা আসবে, সেটার নাম হলো জ্যাকোবিয়ান পিরিয়ড। ওই সময় উনি লিখেছেন, এই দুটো মিলে শেক্সপিয়ারের চল ছিল। বেন জনসনকে বলা হয় নিও ক্লাসিসিস্ট। মানে কি? ক্লাসিক্যাল লিটারেচারকে যারা নতুন করে আবার ইউজ করে। ক্লাসিক্যাল লিটারেচার কি? গ্রিক লিটারেচার আর রোমান লিটারেচার, এইগুলোর নতুন করে ইউজ করাকে বলা হচ্ছে নিও ক্লাসিসিস্ট। বেন জনসনের উল্লেখযোগ্য সাহিত্য হলো গল্পনী নাম শুনেছেন? হ্যাঁ, গল্পনী আপনাদের আছে। সো এই ইয়ারগুলো এই সময় এলিজাবেথান এজের মানে। আচ্ছা, আর মেইন লিটারারি ফিচার ছিল এলিজাবেথান এজে
এই সময় একটা খুব ক্রিয়েটিভ জিনিয়াস নাটকে, তারপরে কবিতায়, খুব ভালো ভালো নাটক কবিতার সময় লেখা হলো। আস্তে আস্তে নাটকের একটা চল বাড়লো, বিকজ শেক্সপিয়ার কিন্তু সর্বপ্রথম ওই থিয়েটারের আবিষ্কার করেছেন, নাটকের যে থিয়েটারগুলো আর কি, মঞ্চ, নাট্যমঞ্চ। শেক্সপিয়ারের আবিষ্কৃত গ্লোব থিয়েটার এখনো আছে, এখনো আছে। এখানে নাটকের চল হলো এবং মহিলারা যেহেতু নাটক করতে পারতো না, সমাজের সর্বস্তরে পুরুষরাই ছিল অভিনয় করতো, পুরুষরাও এসে যে নাটক, সো ক্রস ড্রেসিং এর ব্যাপার স্যাপার ছিল। আর রোমান্টিক একটা এক্সুবারেন্স ছিল, তারপরে নেচারের ব্যাপারে কথা ছিল, মানুষের ফ্রি উইলের ব্যাপারে কথা ছিল। আর এই সময় পোয়েট্রি এবং ড্রামা এবং প্রোজ তিন দিকেই ফ্লারিশ করেছে। আর মানুষের থিয়েটার থেকে মানুষ ফ্রি উইলের চিন্তা করলো যে আমি স্বাধীন থাকবো, স্বাধীন চেতা, এই যে স্পিরিটটা আমরা রেনেসাঁর স্পিরিট যেটা আমরা ফার্স্টে দেখেছি, সে স্বাধীন থাকবে, সে স্বাধীন করবে। সো আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করেছে। আর এই সময় যে স্পিরিটটা ছিল প্লেটোনিক আইডিয়ালিজম থেকে গ্রস রিয়ালিজম সব দিকেই গিয়েছে। প্লেটোনিক আইডিয়ালিজম মানে হলো যেখানে কোনো ফিজিক্যাল নিড নেই, এমন লাভ, ওকে, নন ফিজিক্যাল লাভ। আর ফিজিক্যাল ব্যাপার স্যাপার যেখানে থাকবে সেটা নন ফিজিক্যাল আর কি। নারী পুরুষের সম্পর্কগুলো যে সব ফিজিক্যালি ভালোবাসায় থাকবে তা না, মানসিক দিকেও যে ইয়া থাকে, সেই ইয়াটাও একটা ব্যাপার স্যাপার আছে। আচ্ছা, প্লেটোনিক লাভ এই জন্য কারণ দার্শনিক প্লেটো তার মতবাদ যে এমন ভালোবাসার সম্পদ যেখানে মানে ফিজিক্যাল চাহিদা থাকবে না। আচ্ছা, লিটারেচার এই সময় দ্য রিমোট, দ্য ওয়ান্ডারফুল এবং বিউটিফুল, এই জিনিসগুলো আমরা ফার্স্টের মধ্যে দেখেছি যে ওয়ান্ডারফুল, সুন্দরের পূজারী ছিল মানুষ এবং দূরে কোথাও যাওয়ার একটা প্রবণতা ছিল, এক্সপ্লোর করার। আর অরিজিনাল রোমান্টিসিজম এই সময় দেখা যায়, যেটা পরবর্তীতে আমরা আবার দেখবো রোমান্টিক পিরিয়ডে, সেটা হবে প্রায় 1800 সালের দিকে এই রোমান্টিসিজমের সূত্রপাত হবে। আর লিটারি ক্রিটিসিজম আস্তে আস্তে লেখা শুরু হলো, যেমন ফিলিপ সিডনি যে অ্যাপোলজি পোয়েট্রি লিখেছিলেন, ওখান থেকে লেখা শুরু। আচ্ছা, এরপরে হবে হলো আসবে হলো জ্যাকোবিয়ান পিরিয়ড। জ্যাকোবিয়ান পিরিয়ড হলো নাম শুনে মনে হতে পারে রাজা জ্যাকবের নামে, আসলে জ্যাকোবাস হলো ল্যাটিন নাম, জ্যাকোবাস হলো জেমস নামটার ল্যাটিন ফর্ম, সেখান থেকে জ্যাকোবিয়ান পিরিয়ড আসছে। সো এই সময় রাজা ছিল রাজা জেমস ওয়ান। আর এই সময় লাস্টের 5টা বছরকে পিরিয়ডাল এজের মধ্যে ফেলা হয়। আর এই সময় ওই উল্লেখযোগ্য ফিচার্স ছিল কলোনিয়াল যে টেরিটরি, দে ওয়ার এক্সপ্যান্ডেড, মানে ওই যে কলোনি ওরা করতেছিল না, মানে এলিজাবেথের আন্ডারে শুরু, এগুলো আরো এক্সপ্যান্ড করতে শিখেছে। আর রিলিজিয়াস কনফ্লিক্ট একটা ছিল না, অ্যাংলিকানিজম প্রবর্তন করলেন রানী এলিজাবেথ, ওটার আরো 2টা ভাগ এসেছে, একটা হলো অ্যাংলিকানস, একটা প্রেসবিটারিয়ানস, অ্যানাদার ওয়ান ইজ পিউরিটানস। পিউরিটান কারা, যারা ওটা হলো যে ক্যাথলিকদের মতো একদম খাস খ্রিস্টান, যারা জাস্ট ফান্ডামেন্টালিস্ট মনোবাদী। রেনেসাঁ ইনফ্লুয়েন্স তখনও ছিল। স্কটল্যান্ড রাজা, ইংল্যান্ডের রাজার আন্ডারে এসেছে। আচ্ছা, স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ড ইংল্যান্ডের সাথে জড়িত, এই নামগুলো আপনারা শুনেছেন। আয়ারল্যান্ডের সাথে কিন্তু ইংল্যান্ডের অনেকদিন যুদ্ধ চলছে, ওদের নিজেদের মধ্যে সিভিল ওয়ার চলছে। সো একটা সময় ওরা একসাথে ছিল, আবার কখনো আলাদা হয়ে গেছে। ফাইনালি স্কটল্যান্ড এখন আলাদা, স্বাধীন জায়গা, আর আয়ারল্যান্ড একটা দেশি। আর এই সময়কার মেজর রাইটার শেক্সপিয়ারের কথা বলেছি, বেন জনসনের কথা বলেছিলাম, গল্প নিয়ে ফ্রান্সিস বেকনের নাম বলেছি। রাজা জেমস ওয়ান, এই সময় যে রাজা জেমস ওয়ান ছিলেন, উনিও করেছেন কি, উনি বাইবেলের অনুবাদ করেছেন। কারণ এই জিনিসগুলো, এই টেক্সটগুলো আসলে আগে ল্যাটিন বা রোমান ফর্মে লেখা ছিল, ওটা ওরা ইংরেজি ভাষায় করে কনভার্ট করেছে, ট্রান্সলেট করেছে। আচ্ছা, আর ছিল জন ওয়েবস্টার, দ্য ডাচেস অফ মাল্কি, এই টেক্সটটা আপনাদেরও থাকার কথা, ডাচেস অফ মাল্কি। আর মেইন লিটারেরি ফিচারে, আচ্ছা, আর কবিতার ক্ষেত্রে আবার ছিল জন ডান আর জর্জ হারবার্ট, যে জন ডানকে বলা হয় মেটাফিজিক্যাল পোয়েট্রি উদ্ভাবক। সো জন ডান কি করেছিল, মেটাফিজিক্যাল পোয়েট্রি লিখেছিল। এটা কি আপনাদের আছে মেটাফিজিক্যাল পোয়েট্রি? সো মেটাফিজিক্যাল পোয়েটস কারা, যারা উইট, কনসিট, অন্য রকমের নন কনভেনশনাল লাভ দেখিয়েছেন, যে লাভকে দেখিয়েছেন, বলেছে যে আমার ভালোবাসাটা চুম্বকের মতো, চুম্বকের এই প্রান্ত ওই প্রান্ত, তারপরে সূর্যকে তাদের বেডরুমে আসতে দিচ্ছে না, তারপরে হোলি ট্রিনিটি, গড, ক্রাইস্ট আর হিউম্যান বিং, এরকম একটা কিছু, এদের একটা ইয়ে নিয়ে রিলিজিয়াস কবিতাও লিখেছেন এরা, মেটাফিজিক্যাল পোয়েটসরা। আর এই সময় এলিজাবেথান ভার্সের যে ইয়া ছিল, এলিগেন্সগুলো, মাধুর্যগুলো, ওগুলা ডিসঅ্যাপিয়ার হয়ে গিয়েছে। প্লেটোনিক আইডিয়ালিজম থেকে মানুষ দূরে সরে গিয়েছে, মানুষ ফিজিক্যাল কার্নাল ডিজায়ারগুলো এখানে জায়গা পেয়েছে। রেনেসাঁ স্পিরিটগুলো তখনও ডমিনেন্ট ছিল, মোটামুটি ছিল। আর ড্রামাটা আস্তে আস্তে ডমিনেন্ট করা শুরু করলো, যেহেতু শেক্সপিয়ারের পিরিয়ড, এই সময় নাটকটি বেশি ইয়া হবে। শেক্সপিয়ার কিন্তু নাটক, ওগুলো অন্যান্য জিনিসের থেকে নাটকটা বেশি লিখেছে, তো
কবিতা থেকে নাটক বেশি লিখেছে শেক্সপিয়ার। শেক্সপিয়ার 54টা বোধহয় সনেট লিখেছে এবং 37টা নাটক লিখেছে জীবদ্দশায়। সনেট তো ছোট ছোট আর নাটকগুলো কিন্তু 37টা, কম না। আর ক্লাসিক্যাল রুলস অফ ড্রামা মেনটেন বাই বেন জনসন। ক্লাসিক্যাল যে রুলগুলো, নাটক লেখার যে নিয়মকানুনগুলো, ওগুলো বেন জনসন ফলো করতেন। আর পোয়েট্রি একটা নতুন টার্ন নিল, যেমন মেটাফিজিক্যাল পোয়েট্রি। ডিকাডেন্স অফ আর্ট বিগিনস, এই ডিকাডেন্সটা কি জিনিস পরবর্তীতে বলবো। ইংলিশ ল্যাঙ্গুয়েজ আরো ডেভেলপ করলো। ম্যাসকিউরেট নাম শুনেছেন? চোখে একটু কাপড় দিয়ে চোখটা ইয়া থাকে যাতে চেহারাটা চেনা না, এটা হলো ম্যাসকিউরেট বলে আর কি। ইংরেজি সাহিত্যে দেখবেন, ইংলিশ তো সিনেমা টেনেমাতে চোখের দেওয়া বেঁধে করছে এই জিনিসগুলো তখন থেকে সূত্রপাত হয়েছে। যেহেতু শেক্সপিয়ারের বৈশিষ্ট্য কিন্তু অনেক ওয়ার্ডও দিয়েছেন লিটারেচারে, যেমন বিউটি, বিউটিফুল। আর স্যাটারিক আর্ট এই সময় শুরু হলো। স্যাটারিক আর্ট আসলে কিছু না, এটা হলো পলিটিক্যালি মানুষকে কারেক্ট করার জন্য, পলিটিক্যাল অ্যাওয়ারনেসের জন্য বা সোশ্যাল অ্যাওয়ারনেসের জন্য স্যাটারের অবতারণা করেছে মানুষ, যাতে মানুষ একটা মেসেজ যায়, সোশ্যাল মেসেজ দেওয়ার জন্য স্যাটারের আবির্ভাব। এরপরে রেজ আসবে হলো রাজা জেমস চলে যাওয়ার পরে ক্যারোলাইন রেজ। ক্যারোলাইনও কোনো ক্যারোলিনা নামে কারোর নাম না, ক্যারোলিন হলো রাজা চার্লসের ল্যাটিন ফর্ম। সো জেমস ওয়ানের পরে চার্লস ওয়ান এসেছে ক্ষমতায়, সেটা হলো ক্যারোলাস ল্যাটিন চার্লস। আচ্ছা, এটাও পিউরিটান এজের অংশ মধ্যে পড়ছে। সময়কাল অত ইম্পর্টেন্ট না, যেটা ইম্পর্টেন্ট সেটা হলো এই এজে দুটা গ্রুপ, যে ক্যাথলিক আর প্রোটেস্ট্যান্টের মতো দুটো গ্রুপ আসলো। একটা হলো ক্যাভালিয়ার্স আর একটা হলো রাউন্ড হেডস। এটা আবার রাজাবাদশার দল একটা, আর একটা হলো পার্লামেন্ট বা সংসদের পক্ষে যারা, রাজাদের পক্ষে যারা ছিল তারা হলো ক্যাভালিয়ার্স, আর রাউন্ড হেডস যারা ছিল তারা হলো পার্লামেন্টারিয়ান। ঠিক আছে, আস্তে আস্তে সংসদটা মানে মোনার্কি তো আস্তে আস্তে কমে যাবে, সেখানে আসবে সংসদের ওইয়া। আস্তে আস্তে মোনার্কির শেষে কি হয়, এই মুহূর্তে কি চলছে সব পৃথিবীতে? গণতন্ত্র, ডেমোক্রেসি। আচ্ছা, ক্যাভালিয়ার তো ছিল রাজার পক্ষের লোকেরা। তো রাজার পক্ষের লোকেরা কি হবে, যারা মানে রাজার পক্ষের মানে কারো সাপোর্টে যদি কেউ কাজ করে তো তাকে তো তোষামত করতে হবে। তো রাজাকে তোষামত করে বেশ কিছু সাহিত্যিকের আগমন করলো, তাদেরকে ক্যাভালিয়ার পোয়েটস বলা হয়, যারা খুব অমার্জিত, মানে একটু অশ্লীল তাদের ল্যাঙ্গুয়েজ ছিল এবং হালকা চুটুল টাইপের কবিতা টবিতা লিখতো। এই পোয়েটদের মধ্যে উল্লেখযোগ্য ছিল হলো টমাস কেন, রবার্ট হেরি, জন সাপলি, বেশ কিছু ইয়া ছিল। এদেরকে আমার সন্স অফ বেনও বলা হতো, তারা বেন জনসনকে ফলো করতো এগুলো। আচ্ছা, এই সময় হিস্টোরিক্যাল ইভেন্টের মধ্যে বলা হচ্ছে প্রিন্টিং প্রেস, থিয়েটার। এই সময় নিয়ম করে আইন করে থিয়েটার বন্ধ করে দেওয়া হয়েছে। অলিভার ক্রমওয়েল, যিনি পরবর্তীতে পিউরিটান লিডার হবেন, তার ইয়াতে। আর প্রিন্টিং প্রেসের লাইসেন্সিং অর্ডার পাস হয়েছিল এই সময়। ক্যাভালিয়ার এই রাজার পক্ষের লোকগুলো যারা ছিল তাদেরকে হারিয়ে দিয়ে এই রাজা চার্লস ওয়ান যে তাকে মানে গলা কেটে হত্যা করেছে ওই অলিভার ক্রমওয়েল এসে। তো ওই রাজা চার্লসের মৃত্যুর সময় থেকে মোনার্কি ডিক্লাইন করতে শুরু করল, রাজতন্ত্রটা কমে গেল। আর ইংলিশ কলোনি তখনও ফার্দার মানে বাড়তে থাকলো। অলিভার ক্রমওয়েল ক্ষমতায় আসলেন এবং ক্ষমতা নিলেন 1649 সালে। এই সময় লেখালেখি শুরু করেছেন জন মিল্টন। জন মিল্টনের পরিচয় হলো উনি আপনারা কি ইয়াতে 17-18 সেঞ্চুরি হতো, আমি যাদের 17-18 সেঞ্চুরি পড়াচ্ছি ওনাদেরকে আমি জন মিল্টন পড়াবো আর কি, প্যারাডাইস লস্ট। জন মিল্টন কিন্তু জন্মগত হলো অন্ধ ছিলেন, ওনার মেয়ে ওনাকে বা লোকজন ওনাকে লিখতে সাহায্য করেছে। লিটারারি জিনিয়াস ঠিকই ছিলেন কিন্তু লিখতে সাহায্য করেছে মানুষ। আর মেইন লিটারারি ফিচার ছিল ক্যারোলাইন পিরিয়ডে যে ড্রামা আস্তে আস্তে কমে গিয়ে বন্ধ হয়ে গেছে, কারণ ওই সময় নিয়ম করে থিয়েটার বন্ধ করে দেওয়া হয়েছে। সো নাটকের তার প্র্যাকটিস হবে না, স্বাভাবিক। লিটারেচার রিভাইভাল অফ মোরাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল, আচ্ছা, মানুষের বুদ্ধিদীপ্ত চিন্তা ভাবনা, মানুষের নৈতিক চিন্তা ভাবনা এগুলো গ্রো করতে শুরু করলো। এরকম লেখালেখি আসতে থাকলো। এলিজাবেথের উৎসাহ উদ্দীপনা যেগুলো ছিল, ন্যাশনাল একটা স্পিরিট ছিল, মানে গোল্ডেন এরা থেকে মানুষ সরে আসছে, ওগুলো ডিসঅ্যাপিয়ার হয়ে গেল, এটা কমে গিয়েছে। লিটারারি সিনারিও ওভারশ্যাডোড বাই গ্লুম অ্যান্ড পেসিমিজম, মানুষ দুঃখ, দুর্দশা, হতাশা এগুলো নিয়ে লেখালেখি করা শুরু করেছে এই সময়। ক্রিটিক্যাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল স্পিরিট রিপ্লেসেস ন্যাচারাল আউটপোরিং অফ আর্ট, মানুষ ক্রিটিক্যাল থিঙ্কিং আর ইন্টেলেকচুয়াল চিন্তাধারা এগুলো জিনিস বেশি উঠে আসছে। জাসিন কোক খাবেন? অবশ্য ফোন করবে আর Three types of poetry appear: Puritan poetry, metaphysical poetry, and Cavalier poetry. Puritan হলো যেটা just pure
রিলিজিয়াস পিওরলি। মেটাফিজিক্যাল তো বলেছি, আর একটা হলো ক্যাভালিয়ার পোয়েট্রি, এটাও বলেছি, জাস্ট একটু বেশ অ্যাডাল্ট কন্টেন্ট ছিল। ক্যাভালিয়ার পোয়েট্রা তারা ধূমকেতুর মতো আসছে আবার চলেও গেছে, তাদের বেশি দিন তাদের স্থায়ী ছিল না। তো তারা কার্পেডিয়াম থিওরি নিয়ে কবিতা লিখতো যে সিজ দ্য ডে, যতটুকু বেঁচে আছে এটুকু এনজয় করি। কার্পেডিয়াম এই কনসেপ্টটা শুনেছেন? এই কনসেপ্টটা ছিল। আর এই সময় সারমনস, প্যাম্পলেট, হিস্ট্রি, ফিলোসফি এগুলো গদ্য আকারে লেখা হতো। আচ্ছা, হিস্ট্রি বা ফিলোসফির ব্যাপারেও তো মানুষ লিখবে, তাই না? বিভিন্ন ধরনের সারমনস, প্যাম্পলেট, ছোট ছোট পুস্তক পুস্তিকা, হ্যান্ড রিটেন, এগুলো মানুষ প্রোজ আকারে, গদ্য আকারে লিখেছে, কবিতা আকারে লেখা। আর এরপরে পিরিয়ড হলো কমনওয়েলথ পিরিয়ড। এই পিরিয়ডটা অন্যান্য দুটো পিরিয়ডের মতো এই পিরিয়ড পিরিয়ডের মধ্যে বিলং করছে। এখানে যেটা হয়, অলিভার ক্রomwell তো রাজত্ব করেছে, তারপরে যেটা হয় তার ছেলে বছর দুয়েকের জন্য তার মৃত্যুর পরে ক্ষমতায় এসেছে। সো এই সময়টাই এক দুই বছর, এই সময় মেজর কিছু লিটারেচারের মধ্যে উল্লেখযোগ্য কিছু ঘটেনি। এই গেল কমনওয়েলথ। মোটামুটি এটা গেল রেনেসাঁ পিরিয়ড, চারটা ইয়ার মিলে রেনেসাঁ পিরিয়ড আমরা দেখলাম। এরপরে আসবে নিও ক্লাসিক্যাল পিরিয়ড। একটা এজ যাবে, আরেক ধরনের ট্রেন্ড চলে আসবে। কিছুদিন পর পর তো এরকমই হচ্ছে, আমাদের তো এখন আরো আনপ্রেডিক্টেবল, কিছু জিনিস আসতেছে আবার চলে যাচ্ছে ট্রেন্ডগুলো, জামা কাপড়ে হোক সেটা বা লিটারেচারে হোক। বর্তমানে এগুলো পরে আসবো। পোস্ট মডার্ন পিরিয়ডে আমরা এখন বিলং করছি। সেখানে কি হচ্ছে না হচ্ছে ওই পর্যন্ত দেখিয়ে দেন আমরা আপনারা তো ওটার মিডল ইংলিশ করছি না, তাহলে পিরিয়ড শুরু করবো। আচ্ছা, নিও ক্লাসিক্যাল এজের সব ডেফিনেশন হলো, এটা হলো ক্লাসিক্যাল লিটারেচারের রিভাইভাল। নতুনভাবে নিও ক্লাসিক্যাল, নিও মানে নতুন, নতুন করে ক্লাসিক্যাল। আরেকটা আছে সিউডো ক্লাসিক্যাল অথবা সিউডো ক্লাসিক্যাল, মানে ছদ্মভাবে ক্লাসিক্যাল। ক্লাসিক্যাল টার্মটা নিয়েছে তারা ঠিকই, কিন্তু সেখানে কোনো ইনভেনশন ছিল না, কোনো ইনোভেশন ছিল না, জাস্ট ফলো করেছে। মানে ক্লাসিক্যাল লিটারেচার কি জিনিস? রোমান আর গ্রিক আর রোমান লিটারেচারের আবির্ভাব, নতুন করে ওটার চর্চা করা, ওগুলোর ছাঁচে ইয়া করা আর কি। তো অ্যাটেনশন পেইড করেছে টেকনিক্যাল পারফেকশনের দিকে রাদার দ্যান ইনোভেশন, যেটা বললাম টেকনিক্যালি পারফেকশন ইয়া করতে চেয়েছে। তো আর্ট সেক না হয়ে, আর্ট মানে কি শিল্প, শিল্পটা শিল্পর জন্য না হয়ে শিল্পটা মানুষের জন্য হয়েছে, আর্ট ফর মেন্স। এটা ছিল এই যুগের মোটো। জেনারেল রাদার দেন ইন্ডিভিজুয়াল কোয়ালিটিস অফ হিউম্যান বিং। আচ্ছা, আমরা এই এলিজাবেথের পিরিয়ডে শুনলাম না যে ইন্ডিভিজুয়াল কোয়ালিটিস, ইন্ডিভিজুয়ালিজম, মানুষের স্বাধীনতা, ওখান থেকে সরে গিয়ে মানুষের জেনারেল কোয়ালিফিকেশন বেশি ইম্পর্টেন্স পেয়েছে এই যুগে। সফিস্টিকেশন ইন থট অ্যান্ড স্টাইল এমফাসিস। সফিস্টিকেশন মানে কি জাগতিক জ্ঞান সম্পন্ন, চারিদিকে যেটা ঘটছে সেগুলোর ব্যাপারে যারা আইডিয়া রাখে আর কি। আর এই নিউ ক্লাসিক্যাল এজকে আমরা তিনটা ভাগে ভাগ করবো। প্রথমটা হলো রেস্টোরেশন পিরিয়ড, দ্বিতীয়টা অগাস্টাইন পিরিয়ড, আর 3 নম্বর হলো এজ অফ সেন্সিবিলিটি। রেস্টোরেশন মানে হলো পুনরায় রিস্টোর করা কোনো কিছু, রিসাইকেল বিন ডিলিট, আর রিস্টোর মানে আবার জমা করা। তো রিস্টোর কিসের? এটা রেস্টোরেশন হলো রেস্টোরেশন অফ মোরালিটি। যখন মানুষ অলিভার ক্রomwell এত কড়াকড়িভাবে সব কিছু নিষেধাজ্ঞা আরোপ করলো, নাটক, সিনেমা, মানুষের জীবনের বিনোদন সব চলে গেল, মানুষ তখন দেখলো না মোনার্কিটা দরকার আছে। তখন তারা আস্তে আস্তে কী করলো, এই অলিভার ক্রomwellের ছেলে রিচার্ড ক্রomwell যখন মারা গেল, তখন ফ্রান্স থেকে চার্লস ওয়ান, যে লোকটাকে তারা গলা কেটে হত্যা করলো জনগণ, তার চার্লস ওয়ানের ছেলে চার্লস টুকে তার ফ্রান্স থেকে নিয়ে এসে ক্ষমতায় দিল। আবার এই চার্লস টু এর সাথে আবার এক কম্পিটিটর ছিল, সে ছিল জেমস টু। মানে এই চার্লস যে ওয়ান, তার দুটো ছিল, একটা হলো চার্লস টু, একটা হলো জেমস, রাজা জেমসের নামে রেখেছে জেমস টু, ওর একই নাম রাখতো, 1 2 দিয়ে এরকম রাখতো। তো জেমস টু ও মানে পরবর্তীতে ক্ষমতায় আসে, ওকে সরিয়ে দিয়ে। তো জেমস টু ছিল অ্যাকচুয়ালি ক্যাথলিক, তার মানে পোপের পক্ষের লোক, এবং মানুষ তো প্রোটেস্ট্যান্ট যারা চাবে যে জেমসকে সরাই দিতে, কারণ তারা ওই ধর্মকর্মের কোনো অবৈধ অনুপ্রবেশ চায় না, নাক গলানো। তো এর ফলত কি হলো, 1688-এ একটা রেভলিউশন হলো, একটা বিপ্লব হলো, যেটা ব্লাডলেস রেভলিউশন বলে, এটার নাম হলো গ্লোরিয়াস রেভলিউশন। সেটা ওই জেমস টু এর এগেইনস্টে হলো, এবং জেমস টু ফ্রান্সে আবার পালিয়ে গেল। আর এরপরে ক্ষমতায় যে আসলো, এই জেমস টু এর মেয়ে ছিল, মেয়ের জামাই, মেয়ের নাম হলো মেরির হাজব্যান্ড ছিল উইলিয়াম III। সে ফ্রান্সের লোক, সে ক্ষমতায় আসলো এবং সে 1702 পর্যন্ত ক্ষমতায় ছিল। সো দেখেন ক্ষমতার গেম অফ থ্রোনস হচ্ছে। আর এই রানী এলিজাবেথ 1 পর্যন্ত আমরা যে এলিজাবেথের পিরিয়ড পর্যন্ত দেখলাম,
ওই ওইটুকু সময় কি ওটা একটা ডাইনাস্টি ছিল, রাজবংশ। এলিজাবেথ ওয়ান পর্যন্ত যে রাজবংশটা ওই হেনরি 7 বা 8 থেকে, হেনরি 8 যে বিয়ে নিয়ে যে সমস্যা হলো, এই রাজা থেকে এলিজাবেথ পর্যন্ত ওই এলাকাকে বলছে, ওই ডাইনাস্টিকে বলছে, রাজবংশকে টিউডর ডাইনাস্টি। আবার এই যে এখন জেমস ওয়ান, চার্লস ওয়ান, তারপরে মেরি, উইলিয়াম, অ্যান, এদেরকে মিলে হবে স্টুয়ার্ট ডাইনাস্টি। এই দুটো ডাইনাস্টি বেশি ইম্পর্টেন্ট, যেখান থেকে রানী এলিজাবেথ থেকে তো এই যে বর্তমান রাজবংশ চলে আসতেছে। সো এই দুটো রাজবংশে আমরা যখন স্টুডেন্ট ছিলাম, আমাদের হিস্ট্রি ছিল, আমাদের ফিলোসফিও ছিল, অ্যাজ এ স্টুডেন্ট অফ ইংলিশ এগুলো পড়ানো হয়েছিল। তো এই সময় লিটারি ফিচার ছিল হলো মানুষ এই একটা রিয়াকশন আসতেছিল, পিউরিটানিক্যাল স্ট্রেনস খুব স্ট্রং ছিল, যে মানুষ হাঁপিয়ে উঠেছিল যে এত কড়াকড়ি, এত বাড়াবাড়ি এগেনস্টে। আর দুই ধরনের পলিটিক্যাল পার্টি গড়ে উঠেছিল, একটা হুইগ আর একটা টরি রাজনৈতিক পার্টি। হুইগ ছিল রাজার বিরুদ্ধে এবং প্রোটেস্ট্যান্টদের পক্ষে, আর টরি ছিল রাজার পক্ষে এবং ক্যাথলিকদের পক্ষে। আর 1969-তে আচ্ছা জ্যাকোবাইট রাইজিং শুরু হলো, যে জেমস টু এর যে ফলোয়ার ছিল তারা এই যে উইলিয়াম যে ক্ষমতায় আসলো, ওদের এগেনস্টে একটা সিভিল ওয়ার ছিল এদের মধ্যে, দুটো গ্রুপের মধ্যে। তারপরে এই সময় ইম্পর্টেন্ট ঘটনা হলো, যেমন রয়্যাল সোসাইটি আমরা বলি, রয়্যাল সোসাইটি অফ সায়েন্স, বিজ্ঞানের, যেখানকার মেম্বার আইনস্টাইন আছে, আইজ্যাক নিউটন আছে, ওটা ওই সময় গড়ে ওঠে। আসলে রাজতন্ত্র থেকে এসেছে এই টার্মটা, ওদের রাজতন্ত্রের মোনার্কির পৃষ্ঠপোষকতা, এই প্যাট্রোনাইজেশনে এই ইয়াটা আসছে। আস্তে আস্তে বর্তমানে তো এখন নোবেল প্রাইজ চলতেছে। আচ্ছা, আর প্রিন্টিং প্রেস, যেটা প্রেসটা 1695-95-এ ফ্রি হয়ে গিয়েছে, যে একটা সময় বলা হলো যে মানুষ তার মনের দাবি দেওয়া বা অধিকার আদায়ের জন্য তারা প্রেসটা ফ্রি করে দিয়েছে। এতদিন প্রেসটা ছিল আন্ডার দ্য পাওয়ার অফ দ্য রুলার, সেটা রাজা বাদশাহী হোক বা ক্রমওয়েলের মতো কোনো কঠোর লিডারই হোক। আর আরেকটা আইন পাস হয়েছিল এই সময়, সেটা হলো, সেটার মাধ্যমে বিল অফ রাইটস, এর মাধ্যমে মোনার্কির পাওয়ারটা আরো কমে গিয়েছে এবং পার্লামেন্টের পাওয়ার বা সংসদের পাওয়ার, যেটা পরবর্তীতে ডেমোক্রেসির জন্ম দিবে, এদের ইয়েটা বেড়ে গিয়েছে। আচ্ছা, এই সময়কার রাইটারের মধ্যে জন মিল্টন প্যারাডাইস লস্ট লিখেছেন, স্যামুয়েল বাটলার, জন বানিয়ান, জন ড্রাইডেন আছে, ম্যাট ফ্লেকনো, এটা কখনো হয়তো আপনারা পড়বেন, ম্যাট ফ্লেকনো হবে, জন লক, উইলিয়াম কনগ্রিভের ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, এটা খুব ইম্পর্টেন্ট একটা টেক্সট, নাম এটা। আর মেইন লিটারি ফিচার ছিল এই এশিয়ান গ্রিক আর রোমান রাইটার, সেখান থেকেই তো তাদের লেখাগুলো থেকেই নিও ক্লাসিসিজমের চল। আর এই পিরিয়ডটাকে কন্ট্রোলে ওই সময় যেটা ছিল ফপারি আর ভালগারিটি। ফপারি মানে হলো লোক দেখানো কোনো কিছু, এবং ভালগার অনেক কিছু ছিল এই সময়, যে লোক দেখানো অনেক কিছু ছিল। যেমন ধরেন আইনের লোকেরা এখন পর্যন্ত লতে, বাংলাদেশেও ধরেন কেউ কোনো আইনের ব্যাচ পাচ্ছে বা কিছু করছে, বার এক ল করছে, ওকে যে মানুষটা পাচ্ছে তারা দুজন মিলে মাথায় সাদা আলগা উইগ পরে, জানেন কিনা লতে, জানেন কিনা ইয়ার পরে। সো এই জিনিসগুলো ফপারি, লোক দেখানো আননেসেসারি, এগুলো এখনো চলে আসছে। এই ফপারিগুলো তখন ইয়া ছিল, এগুলো কমে এসেছিল ক্লাসিক্যাল এজে। আর গ্রেট মানে ভালো ভালো ইংলিশ এপিক পোয়েট্রিগুলো সুন্দরভাবে লেখা হয়েছে। নাটকে যেটা দেখা গেছে যে ফ্রেঞ্চ যে অশ্লীলতার যেগুলো অশ্লীল ব্যাপার স্যাপারগুলো দেখা গিয়েছে বেশি, বিকজ এই সময় ক্ষমতায় ছিল উইলিয়াম III, যে ফ্রান্সের লোক। আর ফ্রান্সের নারী পুরুষের সম্পর্ক সবসময় ওদের অনেক পারভার্সন ছিল, যেটা এখন ইংরেজি সাহিত্য ওই সময়টা দেখা গিয়েছে। আর কমেডি অফ ম্যানার্স, মিমিক ট্র্যাজেডি এই সময় পপুলার ছিল, নাটকের মধ্যে জনরা এগুলো ছিল। কমেডি অফ ম্যানার হলো এক্সাম্পল, কি প্রশ্ন? আচ্ছা, কমেডি অফ ম্যানার এটা এক ধরনের জনরা নাটকের, ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড আপনারা দেখবেন। মিমিক ট্র্যাজেডি এটাও একটা জনরা, এই সময় টেক্সটগুলোতে এগুলোর প্রচলন ছিল। আর ক্লাসিক্যাল যে টেক্সটগুলো ছিল, ইলিয়াড, ইনিড, আরও যেগুলো গ্রিক এবং রোমান লিটারেচার, এগুলো অন্যান্য ভাষা থেকে ইংলিশে ট্রান্সলেট করা শুরু হলো এই সময়। স্যাটারিক্যাল ভার্স পপুলার ছিল, বলেছি এখনো পপুলার। আর লিটারেচার দুই ধরনের এক্সট্রিম ছিল, একটা হলো গ্রেট এপিক্স, অনেক ভালো ভালো এপিক, যেমন প্যারাডাইস লস্ট, মিল্টনের প্যারাডাইস লস্ট হলো অ্যাডাম, ইভ, গডস এবং সাতান, এদেরকে নিয়ে কাহিনী। আর পিলগ্রিমস প্রোগ্রেস, এটা ভালো ছিল। ওইদিকে আবার কিছু সেক্সুয়াল কমেডি ছিল, যেমন দ্য কান্ট্রি ওয়াইফ, এই ধরনের অ্যাডাল্ট কন্টেন্ট, লাইসেন্সুয়াস জিনিসগুলো লেখালেখি, দুই ধরনের জিনিসই লেখালেখি হতো। আচ্ছা, এই এজের পরে আসবে অগাস্টান এজ। এই অগাস্টান এজের নামকরণের পিছনের কাহিনী কি? এম্পারার অগাস্টাস নামে একজন
এম্পায়ার ছিলেন, সম্রাট ছিলেন 27 বিসি থেকে 14 এডি, বিফোর ক্রাইস্টের জন্মের 27 বছর আগে থেকে ক্রাইস্টের মৃত্যুর 14 বছর পর পর্যন্ত ক্ষমতায় ছিলেন। তো ওই সময়ের যে সাহিত্যিক ছিল তাদেরকে ফলো করতো এই সময়, তো এই জন্য অগাস্টান এজ বলা হয়। আর এই এজের আরেকটা নাম আছে এজ অফ পোপ, অগাস্টান এজ অথবা এজ অফ পোপ, বিকজ আলেকজান্ডার পোপের ফলোয়ার ছিল এই সময় যারা লেখালেখি করেছে। আলেকজান্ডার পোপের বৈশিষ্ট্য হলো স্যাটারিক্যাল, তারা বোঝা যাচ্ছে দিস এজ ইজ ফুল অফ স্যাটারিক্যাল রাইটিং, বিকজ স্যাটারগুলো সমাজ চেঞ্জের জন্য দরকার ছিল। পলিটিক্যালি মানুষ এতখানি দূষিত ছিল, তো সমাজ চেঞ্জ করার জন্য মেসেজ দেওয়ার দরকার ছিল। আর এই সময় রুল করেছে তিনজন, কুইন অ্যান, জর্জ ওয়ান আর জর্জ টু, এরা তিনজন মিলে অগাস্টান এজে করছে, রুল করেছে। আমি কন্টিনিউ করবো। আচ্ছা, স্কটল্যান্ড এখন ইংল্যান্ডের সাথে একসাথে হয়ে গেছে। স্কটল্যান্ড একবার ইংল্যান্ড থেকে আলাদা হয়, আবার একসাথে হয়, এরকম আপস অ্যান্ড ডাউনস চলতেই আছে। জ্যাকোবাইট রাইজিং কন্টিনিউড, রাজা জেমসের যে অনুসারী সেগুলোর রাইজিং গুলো চলছিল। প্রথম ক্যাবিনেট ইংল্যান্ডে ফর্ম হয়েছিল এই সময়। ক্যাবিনেট কি? মন্ত্রিসভা। প্রথম ইংলিশ ডেইলি এই সময় পাবলিশ হয়। এই সময় কফি হাউস, পাবস, ক্লাবস, কিটি পার্টি এই জিনিসগুলো প্রচলন হয়েছে। কিটি পার্টি কি? মানুষের দুপুরে ঘুমের পরে মহিলারা যেখানে থেকে চা কফির যে একটা আড্ডা, চা চক্র, চা আর বিস্কিটের, এটা হলো কিটি পার্টি। আর বিভিন্ন ধরনের ক্লাব গড়ে ওঠে সাহিত্যিকদের। আর মেজর রাইটার এই সময় ছিল, আচ্ছা আসতে, এই সময় মেজর রাইটার ছিল ড্যানিয়েল ডিফো, রবিনসন ক্রুসো, নাম শুনে, গালিভার ট্রাভেল, দুটা সুন্দর সুন্দর উপন্যাস সেই সময় আমরা পেয়েছি। জনাথন সুইফট খুবই ছিল, স্যাটারিস্ট বড়। জোসেফ অ্যাডিসন স্টিল, এনারা ছিলেন হলো প্রাবন্ধিক, এসে লিখেছে, ওনাদের এসের নাম ছিল দ্য স্পেকটেটর, এটা পড়বেন আপনারা। আলেকজান্ডার, এটা হলো অগাস্টান এজ অফ পোপ। আর ছিল আলেকজান্ডার পোপ, এই আলেকজান্ডার পোপের নামই এজ অফ পোপ। রেপ অফ দ্য লক লিখেছেন। রেপ অফ দ্য লকের কাহিনী হলো রেপ অফ দ্য লক, চুলের কাছি, কিভাবে রেপ হয় সেটা, চুলের কাছি কেটে ফেললে সেটাকে দিয়ে হয়, এটাই হলো এরকম মক এপিক এটাকে বলে, এই জনরাটা, এটা নিয়ে লিখেছেন। স্যামুয়েল রিচার্ডসন, হেনরি ফিল্ডিং মেইন লিটারি ফিচার ছিল এই সময়ে। আজকের মতো হ্যাঁ, যে এই পর্যন্ত শেষ করি। নিউ ক্লাসিক্যাল স্পিরিট কন্টিনিউ করলো এই সময়। পোয়েট্রি যেমন ভাবে আমরা মানে ছবিতে আঁকি সেরকম করে কবিতা লেখা হতো, যে ছবির মতো বর্ণনা থাকতো কবিতায়। প্রিসাইজ, ফর্মাল এবং এলিগেন্ট, ছবির মতো সহজ, পানির মতো সহজভাবে কবিতা বর্ণনা করা হতো, কঠিন কিছু ছিল না। ফর্মাল ভাবে সংক্ষেপে এবং সুন্দর করে কবিতা লেখালেখি করা হতো। মডারেশন, রিয়েলিজম এবং রেশনালিজম, তাহলে মানুষ যুক্তির দিকে চলে গেল, মানুষ মানে ন্যায়সঙ্গতভাবে লেখালেখি করতো আর কি। আর রেগুলার পেন্টামিটার, কাপলেট, ব্ল্যাঙ্ক ভার্স এগুলো ডেভেলপ করেছে এই সময়। ব্ল্যাঙ্ক ভার্স কি? যেখানে কোনো ছন্দ, লাস্টে কোনো ছন্দে কোনো মিল থাকে না। আর পেন্টামিটার হলো কাপলেট, পেন্টামিটার 5-10 লাইনের, ওই 2 লাইনের কবিতা। লিরিক পোয়েট্রি লুজেস ডোমিনেন্স, যেহেতু দেখা যাচ্ছে কবিতার রাইম কমে যাচ্ছে, তার মানে লিরিক বা গীতি কবিতা, লিরিক পোয়েট্রি মানে গীতি কবিতা, এগুলো কমে গিয়েছে আস্তে আস্তে। বরঞ্চ স্যাটারিক্যাল ভার্স কন্টিনিউ হয়েছে এবং লিটারেচার মিরর্স পলিটিক্যাল অ্যাওয়ারনেস। স্যাটারিক্যাল ভার্সগুলো কেমন হয়েছে? পলিটিক্যাল অ্যাওয়ারনেসের জন্য। আর স্যাটারিক্যাল ক্লোজ, সেগুলো ছিল বাস্তবতা এবং কাল্পনিকতা, দুটারই ফ্যাক্ট অ্যান্ড ফিকশন, দুটোকে মিলিয়ে ব্লেন্ড করে তারা লেখালেখি করতো। সেগুলোর মধ্যে বায়োগ্রাফি ছিল, ট্রাভেল অফ, কোনো যাত্রার বর্ণনা, বায়োগ্রাফি, কারো জীবনী, পলিটিক্যাল অ্যালেগরিজ। পলিটিক্যাল অ্যালেগরি কি জিনিস? কোনো রূপকের মাধ্যমে কোনো কাহিনী বর্ণনা করা, খরগোশ আর কচ্ছপের, ঈশপের গল্প যেরকম, এগুলোকে বলে অ্যালেগরি। এগুলো কি? রূপক, পশু পাখির আড়ালে ওরা বাস্তবতার কাহিনী বলতেছে যে স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, এটা একটা মেসেজ দিচ্ছে, এগুলোকে বলছে অ্যালেগরি। হ্যাঁ, এটা হলো অ্যালেগরি, মানে পশু অন্য কিছু অবলম্বন করে মানুষকে একটা মেসেজ দেওয়া, টার্গেট হলো, মূল অডিয়েন্স হলো মানুষ, এটা অ্যালেগরি গেল। আর রোমান্টিক টেলস এগুলো গেল। নোবেল, জার্নালিজম এগুলো আস্তে আস্তে লেখা শুরু হলো। ট্রান্সলেশন অফ গ্রেট ক্লাসিক্যাল টেক্সট কন্টিনিউস, বড় বড় ক্লাসিক্যাল টেক্সটের ট্রান্সলেশন করা শুরু হলো। উইট of inventiveness, aptness of descriptive image and metaphor became major literary devices. আচ্ছা, কোনো কিছু ডেসক্রিপশন করা হচ্ছে, পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করা হচ্ছে, aptness,
উইট অর ইনভেন্টিভনেস, মানে কোনো কিছু নতুন নতুন ইনভেন্ট করা, প্লাস মেটাফোরের ইউসেজ এই সময় বেশি ছিল। আরবান কালচার ওভার পাওয়ার্স লিটারেচার, এই সময় লিটারেচার রুরাল লিটারেচার থেকে আরবানের দিক দিয়ে বেশি গেছে। রুরাল লিটারেচার কি, প্রকৃতি, ফুল, পাখি, লতা পাতা, ওখান থেকে মানুষের। আরবান লিটারেচার কিরকম, যেমন ওই যে ক্লাব, পাব, এই জিনিসগুলো, এগুলো নিয়ে শহর, ইট কাঠ, পাথর, এগুলো নিয়ে লেখা বেশি, ওটা বন্ধ করে দেয়।